সপ্তম বিবাহবার্ষিকীতে হাসপাতাল থেকে আনা রিপোর্টগুলো স্বামীকে উপহার দেব বলে অপেক্ষা করছিলাম। এই 7 বছর ধরে একটা সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে অনেক কেঁদেছি। চেনা জানা কোনো ডাক্তার বাদ দিইনি। অনেকে বলেছিল ফকির কবিরাজ দেখাতে, কিন্তু কাজটা শিরক, এই জন্য না হলে হয়তো এই কাজটা বাদ দিতাম না। গত 3 দিন আগে আমি টেস্টের রেজাল্টটা হাতে পেয়েছি। রেজাল্ট পজিটিভ এসেছে। আমি প্রেগনেন্ট। এতদিনে আল্লাহ তাআলা আমার মুখ তুলে চেয়েছেন। মনে মনে ভাবছিলাম যে আমার হাজব্যান্ড অনেক খুশি হবে। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। 1 বছর পর থেকেই আমার স্বামী আর শাশুড়ি সন্তানের জন্য বায়না করতে শুরু করে। যদিও আমার আরও অনেক পরে বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিবারের চাপে কাউকে কিছু বলতে না পেরে অবশেষে রাজি হয়ে গেলাম। এরপর দেখতে দেখতে 2 মাস, 4 মাস, 6 মাস, এমনকি বছর পার হয়ে গেল, কিন্তু সন্তানের মুখ আমি দেখতে পারলাম না। ইতিমধ্যে সবাই আমার উপর বিরক্ত। শুরু হলো ডাক্তার দেখা দেখি, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। তারপর আমার বিয়ের 6 বছর পর আমার স্বামী ধৈর্য ধরতে না পেরে অবশেষে বলেই ফেললো দ্বিতীয় বিয়ের কথা। অবশ্য আমার শাশুড়ি এই ব্যাপার নিয়ে তার ছেলেকে অনেক আগেই বলেছিলেন। নেহাত আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম বলে আমার স্বামী এত বছর মুখ বুজেছিলেন। 6 বছর পরেও যখন আমার কোনো সন্তান হলো না, তখন আমার স্বামীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তখন বলে যে তুমি এই বাড়িতেই থাকবে, তোমার কোনো অযত্ন হবে না, শুধুমাত্র নতুন একজন সদস্য আমাদের পরিবারে যোগ হবে। আমার স্বামীর জন্য এই কথাটা বলা হয়তো অনেক সহজ ছিল, কিন্তু আমার জন্য এই কথাটা মেনে নেওয়া অনেক কঠিন একটা ব্যাপার। তখন আমি আমার স্বামীকে অনেক অনুরোধ করেছিলাম, হাত পায়ে ধরেছিলাম, অনেক কান্নাকাটি করেছিলাম আমার স্বামী যেন দ্বিতীয় বিয়ে না করে। আমাদের জীবনে যা কিছুই ঘটেছে, এই সব কিছুই আল্লাহ তাআলার হাত ছাড়া কিছুই হয়নি। তিনি ইশারা না দেওয়া পর্যন্ত কিছুই হবে না। এ কথা বলার পরও আমার স্বামী কিছু বলল না। সে আর কোনো কথা বলল না, সে থেমে গেল। অবশেষে সে আনন্দের দিন চলেই এলো। আমি ফুল আর মোমবাতি দিয়ে আমাদের ঘরটা সাজিয়েছিলাম, সেই প্রথম বিবাহবার্ষিকীতে যেমনটা সাজানো হয়েছিল। একটা কেক অর্ডার করেছিলাম, আর শুধু অপেক্ষা করছিলাম আমার স্বামী কখন বাসায় ফিরবে। রাত 12টার সময় কলিং বেল বেজে উঠল। আমি দৌড়ে গিয়ে দরজাটা খুললাম। দরজার সামনে আমার শাশুড়ি, আর তার পিছনে আমার স্বামী, আর তার পিছনে আধা ঘন্টা টানা বিয়ের সাজে সাজে এক কোণে দাঁড়িয়ে আছে। আমার কয়েক মিনিট লেগে গেল সবটা বুঝে উঠতে। আমি আমার স্বামীর মুখের দিকে তাকালাম। সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি সামাল দিতে আমার শাশুড়ি তখন বলে উঠল, নতুন বউকে আর কতক্ষণ দরজার সামনে দাঁড় করিয়ে রাখবো? তুমি দরজার সামনে থেকে সরে দাঁড়াও। এই বলে আমার শাশুড়ি আমাকে সরিয়ে দিয়ে আমার স্বামী, আমার শাশুড়ি আর নতুন বউ ঘরের মধ্যে প্রবেশ করলো। সকালে আমার শাশুড়ি বলেছিলেন যে আমার স্বামীকে নিয়ে সে নাকি এক আত্মীয় বাড়ি যাচ্ছেন। রাতে বাড়ি ফিরতে দেরি হবে, আর এই বুঝি সে আত্মীয়। আমি আমার বিবাহবার্ষিকী উপলক্ষে বাড়িতে সবার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম, আর ঘরটা অনেক সুন্দর করে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিলাম। একদিকে বিরিয়ানির গন্ধ আর অন্যদিকে তাজা ফুলের সুবাস। সারা ঘর একদম ফুলের গন্ধে মোমো করছে। এর কিছুক্ষণ পরে আমার শাশুড়ি আমার স্বামী আর তার নতুন বউকে নিয়ে আমার বেডরুমে আসে। এসে যখন ঘরটা সাজানো দেখে, তখন আমার শাশুড়ি বলে, খুব ভালো হয়েছে তুমি রুমটা সাজিয়েছো, না হলে এত রাত্রে অন্য কাউকে দিয়ে ফুল কিনে আনতে হতো, তারপর রুম সাজানো লাগতো। আমি আমার শাশুড়ির কথায় কোনো উত্তর দিলাম না। আসলে কি বলবো আমি ভেবে পাচ্ছিলাম না, কারণটা তো আমি জানি। আমার স্বামীর সাথে আমার শাশুড়ি একটা সন্তানের জন্য কতটা ব্যাকুল ছিলেন। তবে আমার স্বামীর মুখে যখন মাঝে মাঝে দ্বিতীয় বিয়ের কথা শুনতাম, তখন আমি খুব কষ্ট পেতাম। কিন্তু মনে মনে ভাবতাম, অনেকেই তো অনেক কথা বলে, একটা সন্তানের জন্য কেউ কি আবার দ্বিতীয় বিয়ে করে? যাই হোক, আমরা তো ভালোবেসে বিয়ে করেছি। আমার স্বামী আর যাই হোক আমাকে ঠকাবে না। কিন্তু হায় আফসোস, আমার স্বামী আমার সকল ধারণা ভুল করে দিয়ে নতুন বিয়ে করে নিয়ে ঘরে আনলো। নতুন বউকে রুমে রেখে আমার স্বামী আমার পাশে ড্রয়িং রুমে এসে বসলো। সে কিছুটা অপরাধীর মতো মাথাটা নিচু করে আমাকে বলল, তোমার এ বাড়িতে কোনো কষ্ট হবে না, তোমার সব চাহিদাই আমি পূরণ করব। এ কথা বলেই সে আমার রুমে চলে গেল। কিন্তু আজকে আমি আমার রুমে নেই। আজকে রুমে আছে নতুন বউ। এর মাঝেই আমার শাশুড়ি একবার এসে আমাকে ডেকে গেছেন। বললেন যে রাকিব আর রাকিবের নতুন বউ আজকে ওই রুমে শোবে, তুমি আমার পাশে এসে শো। মনে মনে ভাবছিলাম, আজ হয়তো নতুন বউ ওই ঘরে আছে, কাল কি থাকবে না, পরশু কি থাকবে না? তাহলে আমি সারাটা জীবন কোথায় থাকবো? এভাবে তো আর জীবন চলবে না। সারাটা রাত আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছি। আমার মনের ভিতরটা যে কেমন লাগছিল আমি সেটা কিভাবে বোঝাবো। ভোরে রুমের দরজাটা খোলা শব্দ পেলাম। আমার স্বামী ঘর থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে গেলেন।
তখন আমার ভিতরটা একদম দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তখন সাথে সাথে আমি আমার রুমে গেলাম। আবছা আলোয় বুঝতে পারলাম যে নতুন বউ ঘুমাচ্ছে। তখন আমি কিছু না বলেই আমি আমার ওয়ার্ড্রোবে কাছে গেলাম। সেখান থেকে আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আমি বাইরে চলে আসলাম। কালকে রাত্রে অনেক ভেবে দেখলাম যে আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না, কারণ নিজের চোখের সামনে আমি এগুলো সহ্য করতে পারবো না। আমার স্বামীকে অন্য আর একজন স্বামী বলে ডাকতেছে, আমার স্বামী অন্য কোনো নারীকে আদর করতেছে, এগুলো আমি সহ্য করতে পারবো না। তবে বের হওয়ার আগে আমি আমার স্বামীর উদ্দেশ্যে একটা চিঠি লিখে আসি, কারণ আমি জানি সে সকালে উঠেই রান্নাঘরে আসবে আমার সাথে কথা বলার জন্য, আমার হাতের এক কাপ চা খাওয়ার জন্য। সে হয়তো আজকে আমাকে জড়িয়ে ধরে কিছুটা অনুতপ্ত হবে, কিন্তু সে জায়গাটা আমি আর রাখিনি, আর কখনো রাখবও না। কান্না করতে করতে চিঠিতে লিখেছিলাম যে আমি কখনোই ভাবিনি এমনটা হবে, যে তোমার সামনে দাঁড়িয়ে আমি কথা বলার শক্তি পর্যন্ত পাবো না। তাই বাধ্য হয়ে আমি চিঠিতে লিখে যাচ্ছি, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবেসেছি, এখনও কতটা ভালোবাসি, আর কতটা পরেই বা ভালোবাসবো। কিন্তু হয়তো এখন আর আমি কাছে থাকবো না। জানো আমি বন্ধা নই। ডাক্তার বলেছিল আমাদের দুজনের মধ্যেই কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা যখন মুখ তুলে চাইবে ঠিক তখনই আমাদের সন্তান হবে। আমি তোমাকে অনেক বুঝিয়েছি যে ভাগ্যে যদি সন্তান থাকে আল্লাহ তাআলা নিশ্চয়ই একদিন দিবে, কিন্তু তোমার অবুঝ মন আমার কথাটা মানেনি। তুমি ঠিকই আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিলে। তুমি যতই বলো যে তুমি আমার জায়গাটা আমাকেই দিবে, কিন্তু বিশ্বাস করো একই রাজ্যে কখনো দুইজন রাজত্ব করতে পারে না। আর যাকে বিয়ে করে এনেছো সে তো কোনো দোষ করেনি, তাহলে কাকে কেন কষ্ট দিব? তার থেকে ভালো আমিই সরে যাচ্ছি। আমি আজ পর্যন্ত তোমার কোনো সিদ্ধান্তে কখনো বাধা দেইনি, শুধু এই বিয়ের ব্যাপারটাতেই তোমাকে বাধা দিয়েছিলাম, কারণ আমি আমার জায়গাটা কখনো কোনো দিন কাউকে দিতে পারবো না। তবে হ্যাঁ, এটা মেনে নিয়েই আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, প্রেগনেন্সি রিপোর্টটা আমি এখানে রেখে গেলাম। কনসেপ্ট করেছি আরও 2 মাস আগে। 4 দিন আগে আমি রিপোর্টটা হাতে পেয়েছি। ভেবেছিলাম আমি আমার 7ম বিবাহবার্ষিকীতে তোমাকে এই রিপোর্টটা উপহার দিব, কিন্তু দেখো তুমি আমাকে সব থেকে বড় উপহার দিয়ে দিলে। আমি কেনই বা একা একা কষ্ট পাবো? তুমিও সামান্য একটু অংশীদার হও। তুমিও তো বাবা, তাই না? সারা জীবন এটার জন্যই কষ্ট পাবে যে কমতির জন্য তুমি আমাকে আজকে এত বড় শাস্তি দিলে, সেটা আমার মাধ্যমেই তোমার পূরণ হলো। আমি তোমাকে কখনো ডিভোর্স দেব না, কারণ আমাদের সন্তানের অবশ্যই বাবার প্রয়োজন হবে। তুমি সময় মতো সন্তানকে দেখতে পাবে। আর আমাকেও ফেরানোর চেষ্টা করো না, তাতে ফলাফল আরও খারাপ হবে। তুমি শুধু এটা মনে রেখো যে তুমি তোমার সেই ছোট্ট বউটাকে হারালে, যে এই দুনিয়াতে তুমি ছাড়া কাউকে চিনত না। আমার হয়তো বা আর আদর করে তোমাকে স্বামীজান ডাকা হবে না। এইটা ছিল একটা আপুর গল্প। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম অনেক গল্প পেতে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।